দেখো, আমি আগের দিন বলেছিলাম যে আমরা আজকে মডার্ন হিস্ট্রি শুরু করব। তো মডার্নের এই ক্লাসটা আমি আগে দিয়েছিলাম, বাট তার রেকর্ডেড দেয়া হয়নি। তো আমি এই ক্লাসটা আরো একবার করাচ্ছি, এবং এটা দুটো পার্টে আমি করাবো। ঠিক আছে? দেন আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব, কারণ মডার্ন ইন্ডিয়া থেকে আমাদের রয়েছে টোটাল 25 মার্কস প্রিলিমসে। তো আমি মডার্ন ইন্ডিয়াটা টোটাল কমপ্লিট করে দেন অন্য ক্লাস করাবো ইতিহাসের। আর অ্যানসিয়েন্ট আর মেডিভিয়াল থেকে তোমাদের পড়া দিতে থাকবো, তোমরা পড়তে থাকবে ক্র্যাক ডব্লিউবিসিএস থেকে। পরবর্তীতে মডার্ন শেষ হওয়ার পরে আমি মেডিভিয়াল এবং অ্যানসিয়েন্ট থেকে ক্লাস করাবো। ঠিক আছে? তো দেখো, আজকে যে টপিকটা আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান। ঠিক আছে? অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান। ঠিক আছে? এই যে ইউরোপীয়রা আমাদের ভারতবর্ষে এসছিল, ঠিক আছে, ইউরোপীয় যে যে আমাদের ভারতবর্ষে এসছিল, কত সালে এসছিল এবং কার হাত ধরে আমাদের ইউরোপীয়রা ভারতবর্ষে এসছিল এবং ভারতবর্ষে আসার কারণ কি, এগুলো নিয়েই আজকের আলোচনা। এবং প্রথম যে ইউরোপিয়ানসরা আমাদের ভারতবর্ষে এসছিল, অর্থাৎ পর্তুগিজরা, তো সেই পর্তুগিজদের সম্পর্কেও আজকে আমরা ডিটেলস অ্যানালাইসিস করব। তো ক্লাসটা দেখতে থাকো, ক্লাস দেখলেই তোমাদের পড়াটা মুখস্থ হয়ে যাবে। তো আমি বলবো ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখো। আচ্ছা, শুনে নাও। প্রথম কথা হচ্ছে, আমরা আজকে যেটা টপিকটা শুরু করতে চলেছি, সেই টপিকটা হচ্ছে মডার্ন ইন্ডিয়া। ঠিক আছে? আমাদের আধুনিক ইন্ডিয়া। দেখো, অ্যাকচুয়ালি যদি আমি ক্লাসিফাই করি, তাহলে ক্লাসিফাই করলে ওই যে মডার্ন, একদম পারফেক্ট মডার্ন শুরু হলো ঠিক এই সময়ের পরের থেকে, মানে 1500 সালের পরের থেকে বা 1400 সালের পরের থেকে, এইভাবে তো কিছু বলা যায় না, তাই না? এইভাবে কোনো কিছু বলা সম্ভব হয় না। দেখো, তবুও মোটামুটি ধরা হয় যখন আমাদের ভারতবর্ষে মুঘলরা আসলো বা আমাদের এই যে পর্তুগিজরা ভারতবর্ষে আসলো, সেই সময়ের পরের থেকে আমাদের কি হয়েছে না, আমাদের ভারতবর্ষে মডার্ন ইরা শুরু হয়েছে। তো মডার্ন ইরার যে সোর্সেস রয়েছে, সোর্সেস গুলো আমি তোমাদের ক্লাস দিইনি, কারণ হচ্ছে আমরা যত এই মডার্ন পড়বো, ডিটেলস যখন পড়া কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা অলরেডি বুঝে যাব যে এই মডার্ন হিস্ট্রির যে সোর্সেস, কোথা থেকে আমরা মডার্ন হিস্ট্রি সম্পর্কে ধারণা পেলাম, সেটা কিন্তু আমরা জানতে পেরে যাব। এবার দেখো, প্রথমে বলি অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানের যে হিস্ট্রিটা, এটা কিভাবে আসলো। দেখো, যখন কি হয় না, আমাদের এই কনস্টান্টিনোপল যখন আমাদের পতন হয়ে যায়, তখন এই যে ইজিপ্ট বলে যে জায়গাটা দেখছো, ইজিপ্ট এবং পার্সিয়া, এই দুটো জায়গা কিন্তু সম্পূর্ণরূপে এই আরবদের দখলে চলে আসে। কনস্টান্টিনোপলের পতনের পরেই ইজিপ্ট এবং পার্সিয়া, এই দুটো জায়গা কিন্তু টোটালি আরবদের দখলে চলে যায়। যখনই আরবদের দখলে চলে যাচ্ছে, তখন প্রবলেমটা কোথায় হচ্ছে দেখো। এটা আমাদের ইউরোপ, এটা আমাদের ইউরোপ, এই বিস্তীর্ণ এলাকা রয়েছে আমাদের ইউরোপের। এবার দেখো, এই ইউরোপের সঙ্গে ইন্ডিয়ার যে কানেকশন, একটা ছিল এই যে সি রুটে এই পর্যন্ত গিয়ে, এই যে এখানে জলপথে স্থলপথে এইটুকু গিয়ে আবার এই রুটটা ছিল ইউরোপের সঙ্গে একটা কানেকশন, যেটা ভূমধ্য সাগরের মধ্যে দিয়ে একটা ছিল। আর একটা ছিল স্থলপথে, দেখতেই পাচ্ছ। তো এই দুটো জায়গায় দিয়ে আমাদের ভারতবর্ষের সঙ্গে কি ছিল না, ইউরোপের কানেকশন ছিল। বুঝতেই পারছো। এবার দেখো কি হয়, যখন 1500 শতাব্দীতে এই আরবরা কি করে, এই ইজিপ্ট এবং পার্সিয়া, এই দুটো জায়গায় কিন্তু দখল করে নেয়। কারা? এই অটোমান তুর্কি, মানে আরবদের বলা হতো তখন কি, অটোমান তুর্কি। কত সালে? 1453 সালে। 1453 সালে অটোমান তুর্কি দ্বারা কি হয়, ইজিপ্ট দখল হয়, অর্থাৎ কনস্টান্টিনোপলের পতন হয়। এবং কনস্টান্টিনোপলের পতনের পর দেখো, যেটা মেন মেজর প্রবলেম হয় ইউরোপবাসীদের জন্য, সেটা হচ্ছে এই যে যে রুটটা, এই যে রুটে আমাদের ইন্ডিয়ার সঙ্গে কানেক্ট ছিল, এই দুটো রুটই কিন্তু কাদের দখলে চলে যায়? আরবদের দখলে চলে যায়। যখনই দেখো এই আরবদের দখলে দুটো রুটই চলে যাচ্ছে, তাহলে কি, ইন্ডিয়ার সঙ্গে ইউরোপের যে কানেকশন, সেই কানেকশন কি হয়ে যাচ্ছে, সম্পূর্ণরূপে ভায়া হয়ে যাচ্ছে। কাদের হয়ে? আরবদের হয়ে। তো ইন্ডিয়া থেকে যে সমস্ত স্পাইস এবং যে মূল্যবান পাথরগুলো রয়েছে, মানে মশলা এবং মূল্যবান পাথরগুলো রয়েছে, সেটা আরবদের ভায়া হয়ে ইউরোপে পৌঁছাচ্ছে। তো তাতে করে যা দেখা যেত কি না, এই যে যে এখান থেকে মশলা বা অন্য কিছু যা কিছু নিয়ে যাচ্ছে, সেটার দাম এই ইউরোপে প্রচুর হয়ে যেত। কারণ কি? কারণ মাঝে তো আরবরা রাজ করছে।
তাই না? আরবরা মাঝে মধ্যস্থতা করছে, আরবদের একটা প্রফিট রেখে কি করছে, আরবরা ইউরোপবাসীদের কাছে বিক্রি করছে, বা ইউরোপের যে মার্চেন্টস রয়েছে, ব্যবসায়িক বণিক শ্রেণীর মানুষ রয়েছে, তাদের কাছে বিক্রি করছে। তো দেখো, এর ফলে যেটা দেখা দেয় সেটা হচ্ছে যে ইন্ডিয়ার যে স্পাইস এবং মূল্যবান পাথর, সেইগুলো কিন্তু ইউরোপে প্রচুর মূল্যে বিক্রি হতে থাকে। এবং এর পেছনে কারণ কিন্তু এই একটাই, কারণ কি, কারণ হচ্ছে আরব অলরেডি পার্সিয়া এবং ইজিপ্ট এই দুটো কিন্তু দখল করে নিয়েছে। তো এই দুটো জায়গা যখন দখল করে নিচ্ছে, তাহলে যে রুট দিয়ে আরো ইউরোপের বণিকরা মশলা নিয়ে যেত, সেই রুটটা বন্ধ হয়ে যাচ্ছে। এবার কথা হচ্ছে, ইউরোপে এত মশলার প্রয়োজন কেন হতো? দেখো, সেই সময়ে প্রচুর পরিমাণে মাংসের একটা খাদ্যের চাহিদার একটা ব্যাপার ছিল। তো মাংস, এখানে তো এমনি কোল্ড ওয়েদার, তো এখানকার মাংস প্রিজার্ভ করার জন্য বা সংরক্ষণ করার জন্য কি প্রয়োজন হতো? প্রচুর পরিমাণে মশলার প্রয়োজন হতো। ঠিক আছে? আর কি, মশলার পাশাপাশি, মানে শুধুমাত্র মশলা প্রিজার্ভ, মানে তোমার মাংস প্রিজার্ভ করার জন্য বা সংরক্ষণ করার জন্যই নয়, তার পাশাপাশি মাংসকে রান্না করার ক্ষেত্রেও কিন্তু মশলার প্রয়োজন হতো। সেই জন্য কিন্তু এই ইন্ডিয়ায় যে স্পাইসগুলো তৈরি হতো, সেগুলোর ডিমান্ড কিন্তু ইউরোপবাসীর কাছে বিশেষভাবে ছিল। ঠিক আছে? তাহলে দেখো, মেন কারণ যেটা, যে না, এই যে আরব, এই ইউরোপরা আমাদের ভারতবর্ষে এসছে, তার পেছনে কিন্তু সব থেকে বড় কারণ হলো এটা, নাকি ওটোমান তুর্কি আরবদের দ্বারা যখন কি হয়, ইজিপ্ট দখল হয় বা কনস্টান্টিনোপল পতন হয়ে যায়। পতনের পরে, মানে কত সালে সেটা, 1453 সাল। এই পতনের পরে যে প্রবলেমসটা আসে, সেটা হচ্ছে এই ভারতে উৎপাদিত যে মশলা এবং মূল্যবান পাথর, এই যে যে দুটো রুট, এই দুটো রুট দিয়ে, একটা হচ্ছে জলপথের রুট আর একটা হচ্ছে কি স্থলপথের রুট, এই দুটো রুট দিয়ে যাওয়ার সময় কি হয়, আরবদের দ্বারা ভায়া হয়। তো আরব যে বণিকরা রয়েছে বা আরব মার্চেন্টাইজ যারা রয়েছে, তারা কি করে না, তারা এটাকে অনেক দামে ইউরোপবাসীদের কাছে বিক্রি করে। তো যার দরুন ইউরোপবাসীর কাছে এই যে মশলা এবং যে মূল্যবান পাথর রয়েছে, স্টোনস রয়েছে, হ্যাঁ, তো এইগুলোর ভ্যালু অনেক বেশি হয়ে ওঠে এবং অনেক মূল্য বেশি দামে বিক্রি হতে থাকে, চড়া দামে বিক্রি হতে থাকে। তো সেই সময় কিন্তু আমাদের কি হয় না, ইউরোপবাসী কিভাবে ভারতবর্ষে আসবে, তার জন্য কি করে, সি রুট কিন্তু আবিষ্কার করে। তো আমরা এর পরেই দেখবো যে সি রুট কিভাবে আবিষ্কার হলো। দেখো, দেখতেই পাচ্ছ এই যে ইউরোপ, এই ইউরোপের লিসবন থেকে এইভাবে এসে আটলান্টিক ওশেন হয়ে, কেপ অফ গুড অফ হয়ে, আমাদের মোম্বাসা হয়ে কলিকট, জানো তোমরা 1498 খ্রিস্টাব্দে প্রথম ভাস্কো দা গামা ভারতবর্ষে আসে। এবং কিভাবে আসে সেটাও নিয়ে আমি ডিসকাস করে দেব। তার আগে আমরা জেনে নেব যে আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন ইউরোপিয়ানসরা এসেছিল, তার যে টাইম লাইনটা, সেটা আমরা একটু দেখে নেব। তাহলে ব্যাপারটা কি বোঝা গেল, যে কিভাবে আমাদের ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন ঘটলো এবং তার পেছনে কারণ কি, সেটা কি বোঝা গেল। আর একটা বিশেষ কারণ ছিল, সেটা হচ্ছে ট্রিপল জি, 3G কনসেপ্ট। 3G কনসেপ্ট মানে, প্রথম জি মানে হচ্ছে গড। ইউরোপবাসীরা তাদের ধর্ম, খ্রিস্টানকে স্প্রেড করতে চাইছিল, তাদের ধর্মকে প্রসারিত করতে চাইছিল। সেই জন্য কিন্তু তারা এম্পেরিয়ালিজম এবং কলোনিজম এর একটা জায়গা তারা নেয়, মানে তাদের যে ধর্মের বিস্তার, সেটা করার চেষ্টা করছিল। প্রথম কনসেপ্ট। দ্বিতীয় যে জি রয়েছে, সেই জি হচ্ছে গোল্ড। ঠিক আছে? গোল্ড বলতে, এখানে গোল্ড বলতে ওয়েলথ। ওয়েলথ মানে বিভিন্ন সম্পদ, যেমন প্রেসিসিয়াস মেটাল রয়েছে, বিভিন্ন ধরনের ধাতু রয়েছে, স্পাইস রয়েছে, মশলা রয়েছে। এগুলোর জন্য কিন্তু তারা কি করেছিল, তাদের যে সাম্রাজ্য, সেটাকে এক্সপ্যানশন করেছিল। আর একটা কি, আর একটা হচ্ছে গ্লোরি। গ্লোরি মানে তো বুঝতেই পারছো যে তাদের সাম্রাজ্যকে এক্সপেনশন করা, তাদের সাম্রাজ্যকে বিস্তার করা। তো এই ট্রিপল জি কনসেপ্টের উপর দাঁড়িয়ে ইউরোপবাসীরা কিন্তু কি করেছিল না, আমাদের আমাদের শুধুমাত্র ভারতবর্ষ নয়, ওইদিকে আফ্রিকা, ওইদিকে আমাদের দক্ষিণ আমেরিকা, আমেরিকা, এই সমস্ত দিকে কিন্তু তারা কি করেছিল, প্রসার লাভ করেছিল এবং নতুন নতুন আইল্যান্ডস, নতুন নতুন জায়গা তারা ডিসকভার করেছিল এবং সেই জায়গাতে তাদের আধিপত্য বিস্তার করেছিল। বোঝা গেল? তাহলে এই কনসেপ্টের উপর দাঁড়িয়েই কি হয়েছিল না, আমাদের ইউরোপীয় বাসীরা ভারতবর্ষে এসেছিল এবং সি রুট আবিষ্কার করেছিল। ঠিক আছে? এবার আমরা এখান থেকে দেখে নেব, সেটা হচ্ছে যে ইউরোপবাসীরা যে আমাদের ভারতবর্ষে এসছে, কখন কারা এসছে সেটা আমরা দেখে নেব। দেখো, ফার্স্ট যে আমাদের ভারতবর্ষে আসে, পর্তুগিজরা আছে। পর্তুগিজরা কত সালে আসে? পর্তুগিজ
পর্তুগিজরা আসে আমাদের প্রথমে 1498 খ্রিস্টাব্দে। সরি, এটা ভুল হয়ে গেল। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামার হাত ধরে কিন্তু প্রথম আমাদের ভারতবর্ষে কারা আসে? পর্তুগিজরা আসে, বা প্রথম ইউরোপিয়ানরা আসে। ঠিক আছে। আর একটা কথা মাথায় রাখবে, পর্তুগিজরাই প্রথম ইউরোপিয়ান ভারতবর্ষে আসে এবং এরাই সবার শেষে ভারতবর্ষ ছাড়ে। এরা 1961 সালে ভারতবর্ষ কিন্তু ছাড়ে। যাই হোক, এই বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা পরবর্তীতে করব। চলো এরপরে আমরা দেখবো কারা আসে। এরপরে ইংলিশরা আসে। কারা? ব্রিটিশরা আসে আমাদের ভারতবর্ষে। কত সালে সেটা যদি আমরা দেখি, 1600 সালে ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে আসে। আমরা জানি যে ব্রিটিশ পার্লামেন্টে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন পাশ হয়ে যায়, তারপরেই কিন্তু 1600 খ্রিস্টাব্দে ইংলিশরা আমাদের ভারতবর্ষে আসে। এই ইংলিশদের পরে আসে ডাচরা। কারা আসে? ডাচরা। কত সালে আসে? 1602 সালে ভারতবর্ষে আসে। তাহলে বুঝতেই পারছো, প্রথমে পর্তুগিজরা, তার ঠিক 2 বছর পরে আসে ইংলিশরা, তার ঠিক 2 বছর পরে আসে ডাচরা। এরপরে আসে ডেনিসরা। ডেনিসরা ভারতবর্ষে আসে কত সালে? 1616 খ্রিস্টাব্দে কিন্তু ভারতবর্ষে আসে। এবং তারপরে আসে সবশেষে ফ্রান্সরা। ফ্রান্স ভারতবর্ষে আসে কত সালে আসে? 1664 খ্রিস্টাব্দে কিন্তু ফ্রান্সে ভারতবর্ষে আসে। তাহলে এই ছিল আমাদের টাইম লাইন। আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন ইউরোপিয়ানসরা কখন কখন এসেছে সেখান থেকে প্রশ্ন দেয়, তো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তাহলে দেখো, 1498-তে প্রথম পর্তুগিজরা ভারতবর্ষে আসে। তারপরে আসে ইংলিশরা 1600 খ্রিস্টাব্দে। তারপরে আসে ডাচরা 1602 খ্রিস্টাব্দে। এবং আফটার দ্যাট আসে ডেনিসরা, যারা 1616 খ্রিস্টাব্দে। এবং সর্বশেষে ফ্রান্সরা আমাদের ভারতবর্ষে আসে 1664 খ্রিস্টাব্দে। এরপরে সুইডিশরা এসেছিল, কিন্তু ওরা সাম্রাজ্য বিস্তার করতে পারেনি, সেই জন্য ওটা আর আমি লিখলাম না। ঠিক আছে। সুইজারল্যান্ডের অধিবাসীরা কিন্তু আমাদের ভারতবর্ষে এরপরে এসেছিল। তাহলে আমি বলেই দিলাম যে আমাদের ভারতবর্ষে কিভাবে, মানে কি কারণে আমাদের ইউরোপিয়ানদের আবির্ভাব ঘটেছিল, সেই কাহিনীটা আমি তোমাদের বলে দিলাম। এবার দেখো কোন পথে আমাদের ভারতবর্ষে এসেছিল ভাস্কো দা গামা, সেটা আমরা একটু দেখে নেব। দেখো, এই লিসবন থেকে যাত্রা শুরু করি, এই পর্যন্ত এসেছিল কে? না, কেপ অফ গুড হোপ। এই যে যে রাস্তাটা, এই যে লাল রুটটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কেপ অফ গুড হোপ। এই রুট দিয়ে এইখানে মোম্বাসাতে এসেছিল কে? ভাস্কো দা গামা এখানে এসে পৌঁছায় কত খ্রিস্টাব্দে? 1498 খ্রিস্টাব্দে প্রথম আসে। এবার দেখো, এখানে যখন আসে, এখানে ছিল আমাদের গুজরাটের একটা পাইলট। তো গুজরাটের পাইলটের নাম কি ছিল? না, গুজরাটের পাইলটের নাম ছিল মাজিদ। কি মাজিদ? আব্দুল মাজিদ। তো আব্দুল মাজিদের হাত ধরে সে কোথায় চলে আসে? আমাদের কালিকাট বন্দরে কিন্তু চলে আসে। কত সালে? 1498 সালে মে মাসে কিন্তু সে ভারতবর্ষে চলে আসে। ঠিক আছে। এবার দেখো, এই যে ভারতবর্ষে চলে আসলো, এরপর থেকেই কিন্তু ভাস্কো দা গামা এই কলিকটে বিভিন্ন ভাবে আস্তে আস্তে তার সাম্রাজ্যের এক্সপেনশন ঘটিয়েছিল। তো যাই হোক, আমরা ভাস্কো দা গামা সম্পর্কে পড়ার আগে আরো দুটো জিনিস আমরা এখান থেকে জেনে নেব। সেটা হচ্ছে বিভিন্ন যে কোম্পানিগুলো, ইউরোপিয়ান কোম্পানিগুলো আমাদের ভারতবর্ষে এস্টাবলিশমেন্ট হয়েছিল, এবং তার সাথে সাথে যে ফ্যাক্টরিগুলো তারা প্রতিষ্ঠা করেছিল, সেইগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো, প্রথমে রয়েছে, দেখো, পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটার কান্ট্রি পর্তুগাল থেকে এসেছিল। এরা 1498 খ্রিস্টাব্দে কালিকাটে এরা প্রথম এসেছিল, এবং এখানেই তাদের প্রথম হেডকোয়ার্টার কিন্তু ছিল, কেরালাতে। এরপরে দেখো, ইংলিশরা আসে 1600 খ্রিস্টাব্দে, যারা কিনা সুরাটে, গুজরাটের সুরাটে কিন্তু তাদের হেডকোয়ার্টার প্রতিষ্ঠা করে। তারপরে কারা আসে? এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে। এই যে যে এটা রয়েছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেকে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে এরপরে। নেদারল্যান্ডস থেকে এসেছিল যারা 1602 খ্রিস্টাব্দে, মুসলিপত্তনম। হ্যাঁ, মুসলিপত্তনমে ছিল এদের হেডকোয়ার্টার। ঠিক আছে। তারপরে দেখো, ডেনিশরা। ডেনিশরা এসেছিল ডেনমার্ক থেকে 1616 খ্রিস্টাব্দে। সুতা নদীতে, বাংলা সুতা নদীতে কিন্তু এদের হেডকোয়ার্টার ছিল। ঠিক আছে। তারপরে দেখো, ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা ফ্রান্স থেকে এসেছিল 1664 খ্রিস্টাব্দে। সুরাটে, গুজরাটের সুরাটে কিন্তু এদের প্রথম কোম্পানির যে হেডকোয়ার্টার, সেটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে এসেছিল সুইডিশরা, আমি তোমাদের বলেছিলাম, সুইডেন থেকে 1771 খ্রিস্টাব্দে, সরি 1731 খ্রিস্টাব্দে এরা এসেছিল। আর এদের কিন্তু হেডকোয়ার্টার সুইডেনেই ছিল।
ঠিক আছে, এদের যে হেডকোয়ার্টার সেটা কিন্তু সুইডেনে ছিল। ইন্ডিয়াতে এরা কোনো ফ্যাক্টরি বা এদের কোয়ার্টার কিন্তু কিছুই স্থাপন করতে পারেনি। ঠিক আছে, চলো তাহলে আমি আবারও বলছি, পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল 1498 খ্রিস্টাব্দে, যেটা আমরা আগে পেয়েছি, যেটা কলিকাট বা কেরালাতে প্রথম এদের হেডকোয়ার্টার ছিল। ইস্ট ইংলিশ বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটেন থেকে এসেছিল 1600 খ্রিস্টাব্দে, যাদের হেডকোয়ার্টার ছিল সুরাট। তাহলে বুঝতেই পারছো ফ্রান্স এবং ব্রিটিশ এদের দুজনেরই হেডকোয়ার্টার কিন্তু সুরাটে ছিল। ঠিক আছে, একটা 1600 খ্রিস্টাব্দে আর একটা 1664 খ্রিস্টাব্দে কিন্তু এদের হেডকোয়ার্টার প্রতিষ্ঠা হয়। ওকে, তারপরে দেখো, তারপরে চলে আসো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা 1602 খ্রিস্টাব্দে মসলিপত্তনমে অন্ধ্রপ্রদেশের মসলিপত্তনমে এদের কি ছিল, হেডকোয়ার্টার ছিল। এরা এসেছিল নেদারল্যান্ড থেকে, এবং ডেনিশরা এসেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুতানটি, যেখানে বর্তমানে কলকাতা অবস্থান করছে। 1616 খ্রিস্টাব্দে কিন্তু এরা আমাদের ভারতবর্ষে এসেছিল, এবং এদের যে কোম্পানির হেডকোয়ার্টার সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল। এবার দেখো, এরা যে ফ্যাক্টরিগুলো স্টাবলিশমেন্ট করে, এই যে কোম্পানিগুলো, ইউরোপিয়ান যে কোম্পানিগুলো রয়েছে, পর্তুগিজ বলো, ডাচ বলো, ইংলিশ বলো, ডেনিশ বলো, ফ্রেঞ্চ বলো, এরা যে প্রথম কোম্পানি যে কোয়ার্টারগুলো বা ফ্যাক্টরিগুলো স্থাপন করেছিল, সেই ফ্যাক্টরিগুলো কোথায় কোথায় স্থাপন করেছিল, কত সালে স্থাপন করেছিল সেগুলো আমরা, পর্তুগিজরা কলিকাট বা কেরালাতে প্রথম প্রতিষ্ঠা করে কত খ্রিস্টাব্দে ফ্যাক্টরি, না 1500 খ্রিস্টাব্দে। ডাচরা মুসলিপত্তনম 1505 খ্রিস্টাব্দে। বুঝতেই পারছো, এর 5 বছর পরে গিয়ে ডাচরা প্রতিষ্ঠা করেছিল, এবং ইংলিশরা এসছিল 1600 খ্রিস্টাব্দে, মাথায় রাখবে। কিন্তু 1612 খ্রিস্টাব্দে কিন্তু এরা কি করে, সুরাটে, গুজরাটের সুরাটে এদের কি করে, ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে। আর ডেনিসরা এরা এসছিল কত সালে, 1616 খ্রিস্টাব্দে। তারপরে কত সালে, 1620 খ্রিস্টাব্দে কিন্তু এটা তামিলনাড়ুতে কি করে, এদের ফ্যাক্টরি কিন্তু প্রতিষ্ঠা করে। এরপরে আসছে ফ্রান্সরা সুরাটের গুজরাটে 1668 খ্রিস্টাব্দে এসেছিল, 1664 খ্রিস্টাব্দে, 1664 খ্রিস্টাব্দে কিন্তু এরা এসেছিল, এবং 1668 খ্রিস্টাব্দে গিয়ে তারা কি করে, না তাদের ফ্যাক্টরি কিন্তু প্রতিষ্ঠা করে। এবার দেখো ফ্যাক্টরি কি, এই যে যে ফ্যাক্টরি যেটা দেখছো, এই ফ্যাক্টরিটা কি, আসলে ফ্যাক্টরিটা কিছু না, ফ্যাক্টরি হচ্ছে ওদের থাকার জায়গার মতো একটা জায়গা, যেখানে ওরা কিনা মানে যেরকমটা দেশের মাটিতে, মানে ধরো পর্তুগিজরা এসছে, কোথা থেকে এসছে, পর্তুগাল থেকে এসছে, দেশের মাটিতে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পায় সেগুলো সবই কোথায় থাকতো, এই ফ্যাক্টরির মধ্যে থাকতো। এক কথায় যদি তুমি বলো, তাহলে বলতে পারো যে পর্তুগিজ দেশে বা পর্তুগালের একটা ক্ষুদ্র সংস্করণ হচ্ছে ফ্যাক্টরি। তার মধ্যে কি থাকতো, যে ওদের যে কর্মীরা বা যারা এসছিল, তাদের সমস্ত রকমের সুযোগ সুবিধা কিন্তু তারা কোথায় পেত, এই ফ্যাক্টরির মধ্যে কিন্তু তারা পেত। এই হচ্ছে ফ্যাক্টরি। ঠিক আছে, ফ্যাক্টরি মানে এই নয় যে তারা ওখানে প্রোডাকশন করবে বা কোনো কিছু উৎপাদন করবে। ঠিক আছে, চলো তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন সময়ে যে বিভিন্ন ইউরোপিয়ানরা আমাদের ভারতবর্ষে এসছে, এবং তারা যে বিভিন্ন হেডকোয়ার্টার তারা স্থাপন করেছে বিভিন্ন জায়গায়, এবং তার সাথে সাথে ফ্যাক্টরি স্থাপন করেছে, সেইগুলো সম্পর্কে আমরা কনসেপ্ট পেলাম। এইবার আমরা টোটালি আলোচনা করব পর্তুগিজদের সম্পর্কে। আজকের আলোচ্য বিষয় টোটালি পর্তুগিজদের নিয়ে। কাদের নিয়ে, পর্তুগিজদের নিয়ে। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। দেখো প্রথমেই আমাদের যেটা জানতে হবে, পর্তুগিজদের থেকে তরফে প্রথম কে এসেছিল, প্রথমে এসেছিল আমাদের ভাস্কো দা গামা। কত শতাব্দীতে, 1500 শতাব্দীতে, 15 সেঞ্চুরিতে আমাদের ভারতবর্ষে এসেছিল। কত তারিখে, 1498 খ্রিস্টাব্দের মে মাসে কিন্তু ভাস্কো দা গামা কলিকাট বন্দরে আসে। কোথায় আসে, কলিকাট বন্দরে আসে। যদি আমরা দেখি, তো এরকম জায়গাতে কেরালার কলিকটে কিন্তু আমাদের ভাস্কো দা গামা প্রথম ল্যান্ড করে। কত সালে, 1498 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবার দেখো ভাস্কো দা গামা যে ভারতবর্ষে এসেছিল, কার হাত ধরে এসেছিল, আব্দুল মাজিদের হাত ধরে। আব্দুল মাজিদ কে ছিল, আব্দুল মাজিদ ছিল গুজরাটের একজন পাইলট, যার হাত ধরে এইখান থেকে মুম্বাসা থেকে এই কলিকট বন্দরে কিন্তু কে আসে, না ভাস্কো দা গামা আমাদের ভারতবর্ষে আসে, এবং এই পথটা সে জানে। এবার দেখো, যখন ভাস্কো দা গামা এই কলিকট বন্দরে আসছে, তখন এখানকার কিং কে ছিল, এখানকার হিন্দু কিং ছিল। কে ছিল, হিন্দু কিং। কে ছিল, জামোরিন। কে ছিল, তাহলে পরীক্ষায় আসে জামোরিন। তাহলে দেখো, ভাস্কো দা গামা যখন ভারতবর্ষে আসছে, এই কলিকট বন্দরে নামছে, তখন এখানকার যে কিং ছিল তার নাম কি ছিল, জামোরিন। এবং এই জামোরিন কিন্তু একে
স্বাগত করে, ওয়েলকাম জানায় এবং একটা মানে আনুষ্ঠানিক স্বাগত ওয়েলকাম কিন্তু তাকে জানায়। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে ভাস্কো দা গামা ভারতবর্ষে চলে আসলো কলিকট বন্দরে 1498 মে মাসে। কার হাত ধরে? আব্দুল মজিদের হাত ধরে। এবং এই সময় এখানকার হিন্দু কিং কে ছিল? জামোরিন ছিল। জামোরিন কিন্তু এই ভাস্কো দা গামাকে স্বাগতম জানিয়েছিল বা ওয়েলকাম একটা সেরিমনি বা অনুষ্ঠান কিন্তু সে তৈরি করেছিল। এবার দেখো কি হয়, এই ভাস্কো দা গামা এখানে এসে এখান থেকে প্রচুর পরিমাণে স্পাইস এবং কিছু রেয়ার হার্বস এবং পেপারস, হ্যাঁ, নিয়ে গেছিল। ঠিক আছে, তো এখান থেকে যে স্পাইস নিয়ে সে দেশে ফেরে, সেই যে প্রোডাক্টগুলো নিয়ে গেছিল, যে টাকা দিয়ে কিনেছিল, দেশে ফিরে যে বিক্রি করেছিল, তাতে লাভ কেমন হয়েছিল? 60 টাইমস। কত টাইমস লাভ হয়েছিল? 60 টাইমস। মানে 1 টাকা দিয়ে কোনো প্রোডাক্ট নিয়ে গেছে সে দেশে, সেটা বিক্রি করেছিল 60 টাকা। তাহলে বুঝতেই পারছো কি পরিমাণ লাভ কিন্তু তাদের হয়েছিল। তাহলে বুঝতেই পারছো আমাদের ভারতবর্ষে প্রথম যে এসেছিল। হ্যাঁ মধু, এগুলো হয়ে গেছে, বাট আমি সেই সময় রেকর্ডেডটা তো দিইনি, ওই জন্য আমি এখন আবার করিয়ে দিচ্ছি, প্লাস রেকর্ডেডটা দিয়ে দেবো। বুঝতে পেরেছো? করতে থাকো। আগের দিন আমি করিয়েছিলাম, আমার মাথায় আছে, কিন্তু আগের থেকে অনেক ভালোভাবে করানোর চেষ্টা করছি। ওকে, চলো। তাহলে দেখো এটা কত টাইমস লাভ হয়েছিল? 60 টাইমস কিন্তু লাভ হয়েছিল। এবং দেখো এরপরে ভাস্কো দা গামা সেকেন্ড টাইম ভারতবর্ষে আসে, এটা পরীক্ষায় আসে। ভাস্কো দা গামা সেকেন্ড টাইম ভারতবর্ষে আসে কত সালে? 1501 সালে। কত সালে ভারতবর্ষে আসে? 1501 সালে ভারতবর্ষে আসে সেকেন্ড টাইম। প্রথমবার কত সালে এসেছিল? 1498 সালে। এবং সেকেন্ড টাইম ভারতবর্ষে আসে 1501 সালে। এবং এই 1501 সালে সে আসে এবং এসে কিন্তু সে কি করে? ফ্যাক্টরি কিন্তু প্রতিষ্ঠা করে। কোথায় ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে? এই যে যে কালিকাট রয়েছে, এখানে কিন্তু সে কি করে? প্রথম ফ্যাক্টরি কিন্তু প্রতিষ্ঠা করে। তাহলে সে সেকেন্ড টাইম আসলো, প্রথমবার সে এসে সব কি নিয়ে গেল? স্পাইস নিয়ে গেল এবং পেপারস নিয়ে গেল, সেগুলো 60 টাইম লাভস হলো। সেকেন্ড টাইম সে 1501 সালে আসলো এবং এসে কলিকটে কিন্তু কি করলো? ফ্যাক্টরি কিন্তু ইস্টাবলিশ করে ফেললো। ঠিক আছে, কত সালে সেটা? 1503 সালে গিয়ে কিন্তু সে এখানে ফোর্টিফাই করে দিল। ওকে, এবার দেখো এরপরে সে ক্যানাডান ক্যান্নোরের কাছে, যেটা কিনা আমাদের কেরালাতে অবস্থান করছে, কুন্নুরের কাছে 1505 খ্রিস্টাব্দে সে দ্বিতীয় ফ্যাক্টরি কিন্তু এখানে প্রতিষ্ঠা করে। সেকেন্ড ফ্যাক্টরি কিন্তু প্রতিষ্ঠা করে। এই ছিল আমাদের ভাস্কো দা গামা সম্পর্কে কনসেপ্ট। আমি ভাস্কো দা গামা সম্পর্কে আবার বলছি। 15শ শতাব্দীতে অর্থাৎ 1498 খ্রিস্টাব্দে মে মাসে কি করে? আব্দুল মাজিদের হাত ধরে আমাদের কলিকট বন্দরে আসে এবং সেই সময় কলিকটের হিন্দু রাজা ছিল জামেরিন, যে কিনা তাকে ওয়েলকাম জানায় এবং এখান থেকে স্পাইস এবং পেপারস নিয়ে সে দেশে ফিরে যায় এবং দেশে ফিরে গিয়ে সেটা 60 গুণ লাভ করে। এবং সেকেন্ড টাইম 1501 খ্রিস্টাব্দে সে আবার আমাদের ভারতবর্ষে আসে। এসে 1503 খ্রিস্টাব্দে সে কলিকটে প্রথম ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে এবং 1505 খ্রিস্টাব্দে সে সেকেন্ড ফ্যাক্টরি কিন্তু আমাদের কুন্নুর, কেরালার কুন্নুরে কিন্তু সে সেকেন্ড ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এরপরে দেখো যে আমাদের ভারতবর্ষে আসে সে হচ্ছে পেড্রো অ্যালভারেস ক্যাব্রেল। নামগুলো একটুখানি বিদ্যুটে। পেড্রো, যেহেতু এরা পর্তুগালের মানুষ, অ্যালভারেস ক্যাব্রেল। তাহলে দেখো প্রথম আমাদের ভাস্কো দা গামা এসেছিল। ভাস্কো দা গামার পরে 1500 খ্রিস্টাব্দে আমাদের কে আসে? 1500 খ্রিস্টাব্দে আসে পেড্রো অ্যালভারেস ক্যাব্রেল। ঠিক আছে, এবার দেখো এই ক্যাব্রেল কিন্তু ভারতবর্ষে যখন আসে তখন 1500 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে আসে। কোন মাসে আসে? 1500 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে আসে। এবং দেখো এ কিন্তু এই পেড্রো অ্যালভারেস ক্যাব্রেল এসে আমাদের যে মালাবার কোস্ট রয়েছে, মালাবার কোস্টে কিন্তু গুড কন্ট্রোল ছিল এর। কিসের? বাণিজ্য করা, ট্রেড করার যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা কিন্তু সে তৈরি করেছিল। তাহলে পেড্রো অ্যালভারেস ক্যাব্রেল মালাবার কোস্টে কিন্তু আমাদের বাণিজ্য করার বা ট্রেড করার কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা ছিল তার প্রথম কাজ। সেকেন্ড কাজ সে যেটা করেছিল সেটা হচ্ছে কালিকাট। হ্যাঁ, কলিকাটে সে কিন্তু ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে। এবং দেখো এই যে যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটাই কিন্তু এদের প্রথম ফ্যাক্টরি।
1500 খ্রিস্টাব্দে প্রথম ফ্যাক্টরি কিন্তু কলিকাতায় প্রতিষ্ঠা করে কে? না আমাদের পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল। যদিও আমাদের প্রথম যে ফ্যাক্টরি কলিকাতায় প্রতিষ্ঠা কে করেছিল? প্রতিষ্ঠা করেছিল আমাদের কে? না ভাস্কো দা গামা, মাথায় রাখবে। এবং কলিকাতায় এসে সে যেহেতু 1500 সালে এসেছিল, তো সেই জন্য 1500 সালটাকে ধরা হয় এবং কলিকাতায় সে কি করে ফ্যাক্টরি কিন্তু সে প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এবার দেখো এরপর এই ক্যাব্রাল যে সমস্ত জায়গাগুলো সে দখল করেছিল বা যে সমস্ত জায়গাগুলোতে সে ফ্রেন্ডলি ভাবে কাজ করেছিল, সে হচ্ছে কোচিন, কুন্নর, তারপর কালিকট, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সে সমানভাবে তার বাণিজ্য স্থান কিন্তু সে প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, এবার দেখো এরপরে দেখো এই যে আমাদের পেড্রো অ্যালভারেজ ক্যাব্রেল রয়েছে, পেড্রো অ্যালভারেজ ক্যাব্রেলের পরে আমাদের পর্তুগালের যে কিং, সে কি করেছিল আমাদের ভারতবর্ষে পাঠিয়েছিল ফ্রান্সিসকো দি আলমিডাকে, ফ্রান্সিসকো ডি আলমিডাকে। ঠিক আছে, এই আলমিডাই কিন্তু ছিল পর্তুগিজদের ভারতের প্রথম গভর্নর, ফার্স্ট গভর্নর অফ পর্তুগিজ। ভারতের, এটা মাথায় রাখবে, ভারতের যে প্রথম গভর্নর ছিল কে ছিল? ফ্রান্সিসকো দি আলমিডা। এবং দেখো এই ফ্রান্সিসকো দি আলমিডা কি হয় 1505 খ্রিস্টাব্দে কিন্তু কোচিনে তার হেডকোয়ার্টার প্রতিষ্ঠা করে। কি করে? তার হেডকোয়ার্টার কোথায় প্রতিষ্ঠা করে? কোচিনে প্রতিষ্ঠা করে। 1 মিনিট, হ্যাঁ, হেডকোয়ার্টার কোথায় প্রতিষ্ঠা করে? কোচিনে কিন্তু তার প্রথম হেডকোয়ার্টার প্রতিষ্ঠা করে। এবং ফ্রান্সিসকো দি আলমেডা কত সাল থেকে কত সাল ছিল? 1505 থেকে 1509 সাল পর্যন্ত কিন্তু ভারতবর্ষে ছিলেন। ওকে, এই হেডকোয়ার্টার তাহলে কোথায় অবস্থান করে? হেডকোয়ার্টার কোচিনে সে প্রতিষ্ঠা করে। এবার দেখো একে কিন্তু বলা হয় মাস্টার অফ দ্য ইন্ডিয়ান ওশেন। কি বলা হয়ে থাকে এই ফ্রান্সিসকো দি আলমেডাকে? মাস্টার of the Indian Ocean। ঠিক আছে, তাহলে মাস্টার অফ দ্য ইন্ডিয়ান ওশেন কেন বলা হয়? তার কারণ হচ্ছে এ কিন্তু সমুদ্রের উপর একটা ভীষণ কন্ট্রোল এ তৈরি করেছিল। ঠিক আছে, এবং একটা নীতি এ চালু করেছিল, সেটাকে বলা হয় কি? ব্লু ওয়াটার পলিসি। ব্লু ওয়াটার পলিসি। এইবার চলে আসি, তাহলে ব্লু ওয়াটার পলিসি কে দিয়েছিল? ফ্রান্সিসকো দি আলমেডা। এবার দেখো এই যে ব্লু ওয়াটার পলিসি, এটা কি ছিল না? সমুদ্রের, ল্যান্ডে তো সমস্ত দখল ছিলই, ল্যান্ডের দখল ছাড়াও সমুদ্রে যে আধিপত্য বিস্তার, বা সমুদ্রে যদি অন্য কোনো কোম্পানি যদি আসতে হয়, যেমন অন্য কোনো ইউরোপিয়ান কোম্পানি বলো বা আরব ইনভেনশনদের যদি আসতে হয়, তো তাদের ট্যাক্স দিয়ে আসতে হবে। এই যে ব্যাপারটা, এটাকেই বলা হয় ব্লু ওয়াটার পলিসি। ঠিক আছে, তারপর চলে আসো এই যে ফ্রান্সিসকো দি আলমেডা, এই ফ্রান্সিসকো দি আলমেডার পরে আমাদের ভারতবর্ষে এসেছিল কে? এসেছিল না আলফানসো দি আলবুকার। তার আগে আমি ফ্রান্সিসকো দি আলমেডা সম্পর্কে আরো একবার বলে দিচ্ছি। 1505 থেকে 1509 খ্রিস্টাব্দ পর্যন্ত এর টাইম পিরিয়ডটা ছিল। এবং প্রথম গভর্নর পর্তুগালের তরফ থেকে ভারতের প্রথম গভর্নর কে ছিল? এই ফ্রান্সিসকো দি আলমেডা। এবং একে বলা হতো কি? মাস্টার অফ দ্য ইন্ডিয়ান ওশেন। কি বলা হতো? মাস্টার অফ দ্য ইন্ডিয়ান ওশেন। এ কি করেছিল না আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান ওশেনের, মানে আমাদের ভারতীয় যে ওশেন বা ভারত মহাসাগরের উপর একটা বিশাল দখল কিন্তু এর ছিল। এই কিন্তু প্রথম ব্লু ওয়াটার পলিসি প্রচলন করে। ঠিক আছে, আর এ যে হেডকোয়ার্টার ছিল সেটা কোথায় ছিল? এর হেডকোয়ার্টার কিন্তু ছিল কোচিনে। ঠিক আছে, চলো তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম যে ফ্রান্সিসকো দি আলমেডা আমাদের ভারতবর্ষে এসেছিল। এবং দেখো এই ফ্রান্সিসকো দি আলমেডা যখন ভারতবর্ষে এসেছিল, এর সময় দুটো উল্লেখযোগ্য যুদ্ধ হয়েছিল। ফার্স্ট ফার্স্ট যে যুদ্ধটা হয়েছিল সে চোলদের সঙ্গে হয়েছিল। কাদের সঙ্গে হয়েছিল? চোলদের সঙ্গে হয়েছিল। কত সালে? 1508 খ্রিস্টাব্দে কিন্তু চোলদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। এবার দেখো এই পর্তুগিজদের সঙ্গে এখানে যাদের 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 যুদ্ধ হয়েছিল, তারা যে মিলিত অ্যালিয়েন্স ছিল, কারা ছিল? তুর্কিরা ছিল, তারপরে কারা ছিল? ইজিপ্ট ছিল, তুর্কি, ইজিপ্ট এবং গুজরাটের মানুষরা ছিল। কারা ছিল? গুজরাটের যে বণিক শ্রেণী তারা ছিল। এদের সঙ্গে পর্তুগিজদের যুদ্ধ হয়েছিল, প্রথম যুদ্ধ, চোলার যুদ্ধ, যেটাকে 1508 খ্রিস্টাব্দে হয়। তাহলে কারা কারা ছিল? তুর্কি ছিল,
ইজিপ্ট ছিল এবং গুজরাট, এই মিলিত অ্যালিয়ান্সের সঙ্গে যুদ্ধ হয়েছিল কাদের? পর্তুগিজদের প্রথম যুদ্ধ হয়েছিল। এবং দ্বিতীয় যে যুদ্ধটা হয় সেটা কত সালে হয়, যেটাকে ব্যাটেল অফ দিউ বলে পরিচিত, ব্যাটেল অফ ব্যাটেল অফ দিউ নামে পরিচিত। এটা হয়েছিল 1509 খ্রিস্টাব্দে। কাদের সঙ্গে হয়েছিল? এখানে অবশ্যই এরা তো ছিলই, তুর্কি, ইজিপ্ট এবং গুজরাটের অধিবাসীরা তো ছিলই, এবং তার সঙ্গে কে ছিল? জামোরিন। বুঝতেই পারছো জামোরিন কে ছিল? জামোরিন কিন্তু প্রথম ভাস্কো দা গামাকে কি করেছিল? ওয়েলকাম জানিয়েছিল। বাট জামোরিনের সঙ্গে এখানে যুদ্ধ বাঁধার কারণ কি? তার কারণ হচ্ছে জামোরিনকে বলা হয়েছিল যে ওখানে মনোপলি চেয়েছিল কারা? পর্তুগিজরা, যে একমাত্র ওরাই বাণিজ্য করবে, অন্য কোনো ইউরোপিয়ানসরা বা আরবরা যদি বাণিজ্য করতে চায় তাহলে তাদের ট্যাক্স দিতে হবে। তো এটা জামোরিন মানেনি, এবং যার রেজাল্ট হিসেবে কিন্তু জামোরিনও এদের সঙ্গে যুক্ত হয়েছিল, এবং 1509 খ্রিস্টাব্দে কিন্তু পর্তুগিজের সঙ্গে মিলিত অ্যালিয়েন্স তুর্কি, ইজিপ্ট, গুজরাট এবং জামোরিনের কিন্তু যুদ্ধ হয়েছিল। তো এবার চলে আসো তাহলে ফ্রান্সিসকো দি আলমেডার সময়কালে কি কি হয়েছিল আমরা অলরেডি জেনে নিলাম। এরপর আমরা জানবো সেটা হচ্ছে আলফান্সো দি আলবুকার। আলফান্সো দি আলবুকার নামগুলো একটুখানি টাফ আছে, তোমরা একটু একবার একটু খেয়াল করে পড়ে নিও, তাহলে হয়ে যাবে। দেখো তাহলে দেখো এর আগের পিরিয়ডটা আমরা কি পেয়েছি? 1505 থেকে 1509 পেয়েছি। এরপরে যে টাইম পিরিয়ডটা রয়েছে সেটা কত? 1509 থেকে শুরু করে 1515 সাল পর্যন্ত। 1509 থেকে 15 সাল পর্যন্ত কে? আলফান্সো দি আলবুকার্কের সময়কালটা ছিল। এবার দেখো এই যে যে আলফান্সো দি আলবুকার, একে কিন্তু বলা হয়ে থাকে রিয়েল ফাউন্ডার। রিয়েল ফাউন্ডার বলা হয়ে থাকে কিসের? পর্তুগিজ যে সাম্রাজ্য রয়েছে, পর্তুগিজদের যে এক্সপেনশন হচ্ছে আমাদের ভারতবর্ষে, এদের প্রতিষ্ঠা হচ্ছে, তার রিয়েল ফাউন্ডার কিন্তু বলা হয় আলফান্সো দি আলবুকারকে। ঠিক আছে? কেন বলা হয় বা প্রকৃত প্রতিষ্ঠাতা কেন বলা হয়? কারণ সে ম্যাক্সিমাম মানে পর্তুগিজদের যে দখল, শুধুমাত্র যে ভারতবর্ষ তা নয়, ভারতবর্ষের বাইরেও কিন্তু এ দখল করেছিল। আর এই আলবুকার কত সালে আসে? 1509 খ্রিস্টাব্দে আলমিডার পরে ভারতের গভর্নর হিসেবে আসে। এবং দেখো সে কিন্তু সমুদ্রে এবং বিভিন্ন জায়গাতে সে কিন্তু দখল জমিয়েছিল। কোথায় কোথায়? দেখো আমরা যদি দেখি তাহলে দেখো ইস্ট আফ্রিকা, আমাদের পূর্ব আফ্রিকা যেটা রয়েছে, পূর্ব আফ্রিকাতে সে দখল করেছিল। তারপরে কোথায় ছিল? রেড সিতে এর দখল ছিল, রেড সিতে এর দখল ছিল। ইরানে এর দখল ছিল, ইরানে দখল ছিল। তারপরে কোথায় দখল ছিল? মালাবার কোস্টে এবং মালাক্কা কোস্টে কিন্তু এ দখল করেছিল। তাহলে বুঝতেই পারছো পর্তুগিজ সাম্রাজ্যকে ভীষণভাবে এক্সপেনশন করেছিল বা প্রসার লাভ করিয়েছিল কে? আলফান্সো দি আলবুকার। কে করিয়েছিল তাহলে? আলফান্সো দি আলবুকার। সেই জন্য কিন্তু একে রিয়েল ফাউন্ডার বলা হয়ে থাকে। ঠিক আছে? এবার দেখো এ একটা সিস্টেম চালু করেছিল। কি সিস্টেম চালু করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্টেজ সিস্টেম সে কিন্তু চালু করেছিল। এই সিস্টেমটা কি? দেখো আসলে এই সিস্টেমটা কি? মনোপলি। মনোপলি মানে আমাদের ইন্ডিয়ান ওশেনে শুধুমাত্র কে বাণিজ্য করবে? না শুধুমাত্র পর্তুগিজরা বাণিজ্য করবে। অন্য কোনো কেউ যদি বাণিজ্য করতে চায় তাহলে কিন্তু তাকে কি করতে হবে? না তাকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? তাকে কি করতে হবে? না তাকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দিয়ে তবে কি করতে হবে? না তাকে বাণিজ্য করতে হবে। এই সিস্টেমটা কিন্তু কে চালু করেছিল? না এই সিস্টেমটা চালু করেছিল আহ আলফান্সো দি আলবুকার। আরেকটা কথা এখান থেকে মাথায় রাখবে যে না এখানে কিন্তু মুঘলদেরও যদি আমাদের ইন্ডিয়ান ওশানে বাণিজ্য করতে হয় বা করতে হয়, তো সেটা কিন্তু কার কাকে ট্যাক্স দিতে হবে? না আমাদের এই আলফান্সো দি আলবুকার বা পর্তুগিজকে কিন্তু ট্যাক্স দিতে হবে যদি শিপ তাদের রুট দিয়ে পাস করায়। ওকে, চলো এবার দেখো এই পর্তুগিজ কিন্তু একটা জিনিস বিশেষভাবে চালু করেছিল, সেটা হচ্ছে পর্তুগিজদের ইন্ডিয়ান উমেনদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বলেছিল বা বিবাহ রীতি কিন্তু চালু করেছিল। ঠিক আছে? এবার দেখো
এরপরে সে আরেকটা কাজ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ কাজ করে, সে কিন্তু গোয়া দখল করে। কি দখল করে? গোয়া কিন্তু দখল করে। কত সালে দখল করে? 1510 সালে সে গোয়া গোয়া দখল করে। আর যখন গোয়া দখল করে তখন এখানকার যে কিংডম ছিল সেটা হচ্ছে বিজাপুর কিংডম, কিন্তু এখানে ছিল। ঠিক আছে, তো বিজাপুর কিংডমকে ডিস্ট্রয় করে দিয়ে বা হারিয়ে দিয়ে গোয়া দখল করে 1510 খ্রিস্টাব্দে কে? আলফানসো দি আলবুকার। ওকে, তাহলে বুঝতেই পারছো। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সে করে, সেটা হচ্ছে সতী প্রথা। সতী প্রথা কিন্তু অ্যাবলিশ করেছিল। কে করেছিল? এই ফ্রান্সিসকো দি আলমিডা কিন্তু এই সতী প্রথা কিন্তু অ্যাবলিশ করেছিল। তাহলে বুঝতেই পারছো এই সময় কিন্তু প্রচুর কিছু ঘটেছিল, একটু মাথায় রাখবে। এবং দেখো এরপরে সে গোয়া দখল করার পাশাপাশি আরো যে সমস্ত জায়গা সে দখল করেছিল, সেটা হচ্ছে ভাটকাল। ভাটকাল দখল করেছিল, যেখানে রাজত্ব করত কৃষ্ণদেব রায়। ভাটকাল যেটা কর্ণাটকে অবস্থান করছে, আর এখানে রাজত্ব করত কে? কৃষ্ণদেব রায়। ঠিক আছে, কৃষ্ণদেব রায় কোন সাম্রাজ্যের মধ্যে ছিল? বিজয়নগর কিংডমের মধ্যে ছিল। ঠিক আছে, এবার দেখো এই যে যে আলবুকার, ফ্রান্সিসকো দি আলবুকার, এ কিন্তু পর্তুগিজ সেটেলমেন্ট প্রতিষ্ঠা করেছিল। কোথায় কোথায়? দামনে, বোম্বেতে। হ্যাঁ, এ কিন্তু কি করেছিল? পর্তুগিজ সেটেলমেন্ট কিন্তু প্রতিষ্ঠা করেছিল। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ সে করেছিল সেটা হচ্ছে আমাদের হুগলিতে। হুগলিতে কিন্তু এদের সেটেলমেন্ট প্রতিষ্ঠা করেছিল এবং হেডকোয়ার্টার প্রতিষ্ঠা করার চেষ্টা সে কিন্তু করেছিল। তাহলে আমি আলবুকার সম্পর্কে আরো একবার বলে দিচ্ছি। আলবুকার ছিল রিয়েল ফাউন্ডার। কোথাকার? পর্তুগিজদের ভারতের প্রথম রিয়েল ফাউন্ডার কে ছিল? আলবুকার, যে 1509 থেকে 1515 সাল পর্যন্ত রাজত্ব করেছিল। তার সময় যে সমস্ত জায়গাগুলো তাদের দখলে ছিল, ইস্ট আফ্রিকা, রেড সি, ইরান, মালাক্কা, মালাবার, এই সমস্ত জায়গাগুলো কিন্তু তার দখলে ছিল। সে কার্ড সিস্টেম চালু করেছিল এবং সে ইন্ডিয়াতে কি করেছিল না, ইন্ডিয়ান উম্যানসদের সঙ্গে বিবাহ, পর্তুগিজদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা কিন্তু সে বলেছিল। এবং এর পাশাপাশি গোয়া সে দখল করে 1510 খ্রিস্টাব্দে। গোয়ার তখন বিজাপুরের সুলতান রাজত্ব করত। বিজাপুর কিংডম ছিল, তো বিজাপুর কিংডমকে পরাজিত করে সেখানে কিন্তু প্রতিষ্ঠা করে তাদের পর্তুগিজ সেটেলমেন্ট। এবং তারপরে সে কি করে না, সতী প্রথা অ্যাবলিশ করে, সতী প্রথাকে বন্ধ রদ করে এবং তার টিউমারের সময়। এবং এর পাশাপাশি সে বাতকাল, যেটা বিজয়নগর কিংডমে ছিল, কৃষ্ণদেব রায়ের 1510 খ্রিস্টাব্দে, সেটা কিন্তু সে দখল করে। এবং আলবুকার কি করে? পর্তুগিজদের যে সেটেলমেন্ট দামন এবং বোম্বেতে সে কিন্তু প্রতিষ্ঠা করে। তাহলে বুঝতেই পারছো আলবুকার একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু সেই সময়ে পর্তুগিজদের তরফ থেকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা সে পালন করেছিল। এরপরে যে এসেছিল সে হচ্ছে নিনোদি কন্যা। কি এসেছিল? নিনোদি কন্যা। তো সেই সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো, নিনো দি কন্যা এ কত সাল থেকে কত সাল ছিল? এ ছিল 1529 থেকে 1538 সাল পর্যন্ত। ঠিক আছে, তাহলে কে ছিল নিনোদি কন্যা? যে 1529 থেকে 1538 সাল কিন্তু আমাদের ভারতবর্ষে ছিল। এবং দেখো প্রথম কত সালে গভর্নর হিসেবে আসে? সেটা হচ্ছে 1529, বুঝতেই পারছো। 1529 সালে আসে এবং সে পর্তুগিজদের যে হেডকোয়ার্টার, সেটা কোচিন থেকে গোয়াতে কনভার্ট করেছিল। কত সালে? 1530 সালে। মাথায় রেখো, কোচিন থেকে গোয়াতে পর্তুগিজদের হেডকোয়ার্টার কনভার্ট করেছিল বা সরিয়ে নিয়ে গেছিল। কত সালে? 1530 সালে। কে? নিনো দি কুন্না। ঠিক আছে, তারপর দেখো সুলতান বাহাদুর শাহ গুজরাটে যে ছিল, ঠিক আছে, 1534 খ্রিস্টাব্দে সে কি করে? মুঘলদের এগেনস্টে, অর্থাৎ হুমায়ুনের এগেনস্টে কি করে? সে গিয়ে দিউ কিন্তু সে দখল করে। বুঝতেই পারছো। ঠিক আছে, তারপর দেখো সে কিন্তু পর্তুগিজদের যে হেডকোয়ার্টার, সেটা কিন্তু হুগলিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কি করেছিল? পর্তুগিজদের যে গোয়াতে হেডকোয়ার্টার রয়েছে সেটা হুগলিতে নিয়ে যাওয়ারও কিন্তু সে চিন্তা ভাবনা করেছিল। ঠিক আছে, তাহলে দেখো এই যে যে পর্তুগিজদের যে হুগলি যে জায়গাটা রয়েছে, এটা কিন্তু স্টেট অফ পর্তুগিজ বলা হয়, বা স্টেট অফ কি বলা হয়ে থাকে? পর্তুগাল বলা হয়ে থাকে এই জায়গাটাকে। ঠিক আছে, এবার চলে আসো এই সময়ে 1400 এর সময়ের পরের থেকে আস্তে আস্তে কিন্তু পর্তুগিজরা
আমাদের ভারতবর্ষ থেকে হারিয়ে যেতে থাকে। ঠিক আছে, কেন হারিয়ে যেতে থাকে? কারণ দেখো, এরপরেই কিন্তু আমাদের ভারতবর্ষে অলরেডি বিভিন্ন যে রয়েছে, যেমন ধরো ডাচরা, ব্রিটিশরা, এরা কিন্তু আসতে থাকে এবং যার দৌরান কিন্তু আমাদের যে পর্তুগিজদের শাসনকাল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এবার যদি আমরা দেখি যে কি কি কারণে পর্তুগিজদের এই শাসনকাল আমাদের ভারতবর্ষ থেকে আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে, সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রথম কারণ হচ্ছে কি না, পর্তুগাল যে পলিটিক্যাল কারণ রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে, দেখো পর্তুগিজরা আমাদের ভারতবর্ষে এসেছিল, কাদের সহায়তা এসেছিল না, তখন স্পেনের একটা সঙ্গে অ্যাটাচমেন্ট তাদের ছিল। কিন্তু দেখো, এই স্পেনের সঙ্গে অ্যাটাচমেন্ট যখন তাদের ছেড়ে যায়, তখন কি হয় না, আস্তে আস্তে পর্তুগিজদের যে ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তারপরে দেখো, এই নোবেল পাওয়ার পর্তুগিজদের তখন খুব স্ট্রং ছিল, কিন্তু আস্তে আস্তে যখন অন্য অন্য কান্ট্রি, যেমন ব্রিটেন ফ্রিটেন থেকে শুরু করে, ডাচ থেকে শুরু করে অন্যদের যখন এই কি হয়, এই নোবেল পাওয়ার যখন অ্যাক্টিভ হয়ে যায়, তখন কিন্তু সেটা কি হয় না, তাদের জন্য একটা নেগেটিভ সাইড ক্রিয়েট করেছিল। আর একটা জিনিস কি, সেটা হচ্ছে দেখো, সোশ্যাল কাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রিলিজিয়াস কনভারসেশন। হ্যাঁ, কি ব্যাপারটা কি, আসলে দেখো পর্তুগিজরা তো ওই যে আমি বললাম গড গ্লোরি আর হচ্ছে গুডস, মানে গোল্ড, এর উপর নির্ভর করে এদের এক্সপেনশন ঘটেছিল। তো যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে পর্তুগিজরা তাদের সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি তাদের ধর্মকেও এক্সপ্যানশন করতো, মানে খ্রিস্টানিটিকে তারা প্রসার লাভ করানোর চেষ্টা করতো। এবং তার যে প্রসেসটা ছিল, সেই প্রসেসটা আমাদের ভারতবর্ষের মানুষের জন্য একটা মানে কষ্টকর একটা বিষয় ছিল বা পেইনফুল একটা বিষয় ছিল। তারা প্রথমে মুসলিমদের উপরে এই ব্যাপারটা চালু করেছিল এবং পরবর্তীকালে সেটা কিন্তু কি করে না, আমাদের ভারতবর্ষের হিন্দুদের উপরেও কিন্তু সেটা প্রচলন করে, যেটা মানে একটা পর্তুগালদের জন্য নেগেটিভ সাইড কিন্তু তৈরি হয়ে গেছিল। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো, এছাড়া আরো যে সমস্ত কজেস গুলো ছিল, কারণ ব্রিটিশরা যখন আমাদের ভারতবর্ষে আসে, ব্রিটিশরা আমাদের সেন্ট্রালে, মানে আমাদের দিল্লির যে মুঘলদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সেই সময় আস্তে আস্তে পর্তুগিজরা কিন্তু আমাদের ক্ষমতা হারাতে থাকে। তো এই সমস্ত বিভিন্ন কারণে পর্তুগিজরা কিন্তু তাদের ফেভার মুঘলদের কাছ থেকে হারিয়েছিল। এবং তারপরে কি হয়, আস্তে আস্তে আমাদের ভারতবর্ষ থেকে পর্তুগিজদের ক্ষমতা কমতে থাকে। এবং এই সময় আমাদের কি হয়, এই সময় আমাদের ব্রিটিশরা ভারতবর্ষে আসে এবং ব্রিটিশদের ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তো আমি যদি টাইম লাইনটা একটু দেখে নিই, তাহলে প্রথমেই দেখতে পাবো, আমি টাইম লাইনটা একবার বলে দিচ্ছি। তার আগে যে কন্ট্রিবিউশন গুলো আমাদের ছিল এই পর্তুগিজদের, সেই কন্ট্রিবিউশন গুলো আমরা এক এক করে একটু দেখে নেবো, কি কি কাজ তারা করেছিল। দেখো, সব থেকে বড় কথা হচ্ছে কাল্টিভেশন, চাষবাসের ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তারা করেছিল, সেটা হচ্ছে কি না, প্রথম কাজ যেটা করেছিল সেটা হচ্ছে তোমার টোবাকো, পটেটো এবং পাইনঅ্যাপেল, চিলিস, টমেটো, এই সমস্ত কাল্টিভেশন কিন্তু তারা প্রথমে স্টার্ট করেছিল। ঠিক আছে, এবং দেখো প্রথম প্রিন্টিং প্রেস 1556 খ্রিস্টাব্দে গোয়াতে কিন্তু তারা প্রতিষ্ঠা করেছিল, প্রথম প্রিন্টিং প্রেস, বুঝতেই পারছো। এবং প্রথম সায়েন্টিফিক্যালি ভাবে মেডিসিন তৈরির কাজ, মেডিসিন প্লান্ট বা মেডিকেল ক্লিনাল যে প্লান্ট গুলো হয়, উদ্ভিদ গুলো হয়, সেগুলো কিন্তু তারা প্রতিষ্ঠা করেছিল। এবং দেখো, নোবেল পাওয়ার ইউরোপ থেকে প্রথম ভারতবর্ষে কিন্তু তারাই এসেছিল। তাহলে এই সমস্ত সিগনিফিকেন্স গুলো কিন্তু কাদের রয়েছে না, পর্তুগিজদের রয়েছে। তো পর্তুগিজদের টাইম লাইনটা আমি আরো একবার আলোচনা করে দেব, যাতে করে আমাদের মেজর যে জায়গাগুলো সেগুলো কিন্তু আমাদের ডিসকাস হয়ে যাবে। তাহলে দেখো, পর্তুগিজের টাইম লাইন সম্পর্কে আমি যদি বলি, প্রথমেই 1498 সালে কি ঘটেছিল। 1498 সালে 1498 সালে প্রথম দেখো, ভাস্কো দা গামা আমাদের ভারতবর্ষে আসে এবং কলিকট বন্দরে এসে সে কিন্তু গ্র্যান্ড রিসেপশন পেয়েছিল। কার দ্বারা? লোকাল কিং কে ছিল তখন, জামেরিন ছিল, জামোরিন, যাকে কিন্তু ভীষণভাবে কি করেছিল, অভ্যর্থনা জানিয়েছিল। এবার দেখো, 1503 খ্রিস্টাব্দে 1503 খ্রিস্টাব্দে প্রথম এদের ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, 1503 খ্রিস্টাব্দে, এবং সেকেন্ড ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয় 1505 খ্রিস্টাব্দে, যা যা আমরা পড়ার সময় পেলাম। তারপরে দেখো, 1509 খ্রিস্টাব্দে গুজরাটকে পরাজিত করা হয়। গুজরাট, ইজিপ্ট এবং জামেরিন
সবাইকে একসঙ্গে পরাজিত করে কে? ফ্রান্সিসকো দি আলমেডা। ফ্রান্সিসকো দি আলমেডা, যে মিলিত অ্যালিয়েন্স ছিল, ফ্রান্সিসকো দি আলমেডা পরাজিত করে এবং ভারতবর্ষে পর্তুগিজ সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখো আলফান্সো দি আলবুকার 1510 খ্রিস্টাব্দে গোয়া দখল করে। 1510 খ্রিস্টাব্দে গোয়া দখল করে এবং তার সাথে সাথে কি করে না বিজাপুরকেও দখল করে। ঠিক আছে, বিজাপুর গোয়াকে কিন্তু দখল করে। এরপর দেখো 1530 খ্রিস্টাব্দে 1530 খ্রিস্টাব্দে গোয়াকে পর্তুগিজের ক্যাপিটাল তৈরি করা হয়। গোয়াকে পর্তুগিজের ক্যাপিটাল তৈরি করা হয় এবং দেখো তারপর 1535 খ্রিস্টাব্দে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1535 খ্রিস্টাব্দে সবুকজিনেশন অফ দিউ, দিউ কিন্তু দখল করে 1535 খ্রিস্টাব্দে। 1559 খ্রিস্টাব্দে, এরপরে 1559 খ্রিস্টাব্দে কিন্তু দামন দখল করে, পর্তুগিজরা দামন দখল করে। ঠিক আছে, তারপরে দেখো 1596 খ্রিস্টাব্দে ডাচ সাউথ ইস্ট এশিয়া পর্তুগিজরা কি করে, ডাচদের দ্বারা পরাজিত হয় এবং 1612 খ্রিস্টাব্দে সুরাট হারিয়ে ফেলে। কত? 1612 খ্রিস্টাব্দে তারা কি করে, সুরাটকে হারিয়ে ফেলে। কাদের কাছে? ইংলিশদের কাছে বা ব্রিটিশদের কাছে কিন্তু সুরাট ছেড়ে দিতে বাধ্য হয়। এবং দেখো 1663 খ্রিস্টাব্দে যে ঘটনাটা ঘটে, পর্তুগিজদের হারিয়ে মালাবার কোস্ট কিন্তু কারা দখল করে নেয়? ডাচরা দখল করে নেয়। 1663 খ্রিস্টাব্দে ডাচরা কি করে না, পর্তুগিজদের হারিয়ে মালাবার কোস্ট কিন্তু দখল করে নেয়। তাহলে এই ছিল আমাদের টাইম লাইন। আমি টাইম লাইনটা আবারও বলে দিচ্ছি। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতবর্ষে আসে এবং জামেরিন তাকে গ্র্যান্ড রিসেপশন দেয়। ওকে, 1503 খ্রিস্টাব্দে পর্তুগিজরা তাদের প্রথম ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে কোচিনে। 1505 খ্রিস্টাব্দে তারা কি করে, সেকেন্ড ফ্যাক্টরি ক্যানারান বা কন্নুরে কিন্তু প্রতিষ্ঠা করে। ঠিক আছে, 1509 খ্রিস্টাব্দে ফ্রান্সিসকো দি আলমেডা পর্তুগিজ গভর্নর কাকে হারিয়েছিল না, গুজরাট, ইজিপ্ট এবং জামেরিনকে একত্রে হারিয়েছিল। 1510 খ্রিস্টাব্দে কি হয়, 1510 খ্রিস্টাব্দে আলফান্সো দি আলবেকার দ্য পর্তুগিজ গভর্নর কি করেছিল, গোয়াকে ক্যাপচার করেছিল। তারপরে কি হয়, 1530 খ্রিস্টাব্দে গোয়া বিকেম দ্য ক্যাপিটাল অফ দ্য পর্তুগিজ। গোয়া কি হয়ে যায়, ক্যাপিটাল হয়ে যায় পর্তুগিজদের। 1535 খ্রিস্টাব্দে সেগুই অফ দ্বীপ, দিউ, এটা কিন্তু দখল করে এবং 1559 খ্রিস্টাব্দে সে দমন দখল করে। তারা দমন দখল করে এবং 1596 খ্রিস্টাব্দে ডাকস এক্সপ্লেন দ্য পর্তুগিজ ফ্রম দ্য সাউথ ইস্ট এশিয়া, এবং সাউথ ইস্ট এশিয়া থেকে ডাচরা। এবং তারপরে কি হয়, 1612 খ্রিস্টাব্দে পর্তুগিজ লস সুরাট, সুরাটকে কিন্তু তাদের কাছ থেকে হারিয়ে ফেলে। এবং তারপরে কি হয়, কাদের কাছে হারায়, সেটা হচ্ছে ব্রিটিশদের কাছে। 1663 খ্রিস্টাব্দে পর্তুগিজ পাওয়ার কিন্তু সম্পূর্ণরূপে বললে চলে ক্ষমতা হারিয়ে ফেলে। কারণ কি? কারণ হচ্ছে ডাচরা পর্তুগালদের যে ফোর্ট, মালাবার কোস্টে যে ফোর্ট ছিল, সেটা কিন্তু ডাচরা কি করে, দখল করে নেয়। তো এই ছিল আমাদের পর্তুগিজদের যে টোটাল অ্যাক্টিভিটি সেটা। ঠিক আছে, এর পরের দিন আমি ডাচ, ইংলিশ এবং ডাচ এই দুটো করাবো। ইংলিশ এবং ডাচ করানোর, ইংলিশ, ডাচ এবং ডেনিশ এই সবকটাই আমি পরের দিন করিয়ে দেব। ওকে, তাহলে এই দুটো ভিডিওর মাধ্যমে আমি টোটাল সম্পূর্ণ আমাদের অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান আমি কমপ্লিট করব। আজকে রাতে তোমাদের ক্লাস হবে এবং সেখানে পড়া ধরা হবে। আর আই থিঙ্ক আমি চেষ্টা করছি 8টার দিকে বা 7:30টার দিকে তোমাদের ম্যাথের ক্লাসটা করানো। কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেম মধু তুমি এখনো পাঠাওনি, ওগুলো পাঠিয়ে দাও তোমার যে প্রবলেমগুলো হচ্ছে, তাহলে আমি সেই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব আজকে। ঠিক আছে, এবং এর পরের দিন থেকে ম্যাথের নতুন লেসন আমি করাবো। ঠিক আছে, যদি এই আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই গ্রুপে কমেন্ট করো, আমি সেখান থেকে অ্যান্সার করার চেষ্টা করব। ক্লাসটা এখানেই শেষ করছি।